Assalamu alaikum সবাইকে ওয়েলকাম ব্যাক টু another episode of biology গল্প সো আজকে I promise you this video is gonna be so interesting মানে এটা এই ভিডিওটা মানে আমি প্রমিস করতেছি আপনাদেরকে জানি না কেমন লাগবে বাট আমি চেষ্টা করব মানে এই ভিডিওটাকে সবচেয়ে ইন্টারেস্টিং করার এবং বায়োলজিটাকে গল্প আকারে উপস্থাপন করার সো আজকে আমরা আলোচনা করছি হচ্ছে বায়োলজি চ্যাপ্টার 11 নিয়ে সো প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জীবের প্রজনন বা রিপ্রোডাকশন ওয়েল অলরেডি আমি এখানে কয়েকটা টপিক লিখে রাখছি ফার্স্টে লিখছি প্রজনন দেন হচ্ছে প্রজনন দুই ধরনের যৌন অযৌন সবাই জানি দেন হচ্ছে উদ্ভিদের একটা প্রজনন অঙ্গ নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফুল সেই ফুলের কয়টা মানে আর কি ভাগ বা কয়টা স্তবক কয়টা আর কি স্টেপস তারপর হচ্ছে ফুল কিভাবে আসলে পরাগায়নের মাধ্যমে যে রিপ্রোডাক্ট করে সেই সিস্টেম মানে ফুল তো রিপ্রোডাক্ট করে হচ্ছে ফার্স্টে পরাগায়ন দেন নিষেক এটা আমরা পরবর্তীতে জানবো তারপর কিভাবে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি হয় মাইক্রোস্পোরোজেনেসিস এবং কিভাবে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি হয় বা মেগাস্পোরোজেনেসিস সে সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ সো শুরু করা যাক বিসমিল্লাহ প্রথমেই আছে প্রজনন সো প্রজনন কি প্রজনন হচ্ছে এমন একটি শারীরতাত্ত্বীয় প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করার মাধ্যমে তার বংশগতি ধরে রাখে বা বংশগতি টিকে রাখে সো প্রজননের ইংলিশ হচ্ছে আমরা সবাই জানি রিপ্রোডাকশন রাইট সো এই প্রজনন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে যৌন আর একটা হচ্ছে অযৌন সেক্সুয়াল অ্যান্ড আনসেক্সুয়াল রাইট সো যৌন প্রজনন কি এবং অযৌন প্রজনন কি সেটা আমরা জানছি বাট এই যৌন প্রজনন যেটা সেটা কিন্তু হয় হচ্ছে উচ্চ শ্রেণীর যেসব প্রাণী রয়েছে এবং উচ্চ শ্রেণীর যেসব উদ্ভিদ রয়েছে সে সকল ক্ষেত্রে যৌন প্রজনন হয় এবং অযৌন প্রজনন হয় মেইনলি হচ্ছে নিম্ন শ্রেণীর যে জীবগুলো রয়েছে যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া অথবা ভাইরাস এসবের ক্ষেত্রে অযৌন প্রজনন হয়ে থাকে আর যৌন এবং অযৌন প্রজননে কোনো ধরনের গ্যামেট বা কোনো ধরনের জনন কোষের প্রয়োজন হয় না বাট যৌন প্রজননের ক্ষেত্রে আমরা জানি দুটি ভিন্ন গ্যামেটের প্রয়োজন হয় বা বিপরীত ধর্মী গ্যামেট বা জনন কোষের প্রয়োজন হয় সেটা আমরা সবাই জানি যৌন প্রজননের ক্ষেত্রে অযৌন প্রজননের ক্ষেত্রে কোনো ধরনের গ্যামেট বা জনন কোষের দরকার লাগে না অযৌন প্রজনন জাস্ট সিম্পলি আমরা ক্লাস 8-এ পড়েছিলাম যে অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আর কি কাইন্ড অফ মাইটোসিস বিভাজনের মাধ্যমে আর কি এটা এর প্রজনন করিয়ে থাকে তবে কিছু ব্যতিক্রম রয়েছে সেটা আমরা পরে মানে বড় হয়ে যাবে আচ্ছা সো এখন প্রজনন নিয়ে সব কথা গেছে এখন আমরা আসি হচ্ছে ফুল নিয়ে সো ফুল কি ফুল হচ্ছে বইয়ের সঙ্গে যদি বলি ফুল হচ্ছে উদ্ভিদের একটি বিশেষ ধরনের অঙ্গ বা একটি রূপান্তরিত বিটপ যা আসলে উদ্ভিদের প্রজননে অংশ নেয় সো এবার আমরা দেখি ফুলের কয়েকটি স্তবক নিয়ে আমরা সবাই জানি ফুলের 5টা স্তবক থাকে এই 5টা স্তবক উপস্থিত থাকলে সেই ফুলকে আমরা বলি সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল এবং এই 5টা স্তবকের যে কোনো একটা অনুপস্থিত থাকলে তাকে আমরা অসম্পূর্ণ ফুল বলি সম্পূর্ণ ফুলের উদাহরণ হতে পারে জবা ধুতুরা এবং অসম্পূর্ণ ফুলের উদাহরণ হতে পারে হচ্ছে লাউ কুমড়া আবার এখানে বইয়ে আরো অনেক কিছু দেওয়া আছে যেমন বৃন্তযুক্ত ফুলকে আমরা সবৃন্তক ফুল বলি যেমন জবা কুমড়া এবং বৃন্তহীন ফুলকে অবৃন্তক ফুল বলে যেমন হাতিসু সো এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সো এমসিকিউ অ্যালার্ট এগুলো আমাদের নোট করে রাখতে হবে সো শুরু করা যাক ফুলের 5টা স্তবক নিয়ে ফার্স্ট অফ অল পুষ্পাক্ষ বা থ্যালমাস এটা হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ এই যে গোল একটা অংশ কাইন্ড অফ গোল না যদিও বাট একটু তো গোল এই গোলাকার অংশকে এই বৃন্তশীর্ষ এটা হচ্ছে বৃন্তশীর্ষ এই বৃন্তশীর্ষের উপরে যে গোলাকার অংশটা রয়েছে সেটাই কি আমরা পুষ্পাক্ষ বলতেছি ওকে পুষ্পাক্ষ দেন হচ্ছে বৃতি বা থ্যালমাস বৃতি বা ক্যালিক্স রাইট সো বৃতি হচ্ছে এই যে পুষ্পাক্ষের উপরে যে স্তরটা এটা আসলে এই যে এটাকে বলা হচ্ছে বৃতি
এই যে এই অংশটাকে, এই পুষ্পাক্ষের উপরে যে অংশটা রয়েছে সেটাই বৃতি। এবং আসলে বায়োলজিতে এই পুষ্পাক্ষকে কিন্তু কোনো স্তবক হিসেবে গণনা করা হয় না। সো মেইনলি বৃতি থেকে প্রথম স্তবক গণনা করা হয়। সো আবার আমাদের সাথে প্যাচ না লাগে সেজন্য জিনিসটা ক্লিয়ার করে দিই। সো পুষ্পাক্ষের পরে যে বৃতি আছে সেটাই আসলে উদ্ভিদের প্রথম স্তবক, এবং এই বৃতির উপরে পরপর 4টা স্তবক সাজানো থাকে। সে 4টা স্তবক হচ্ছে তিনটা স্তবক। সেই 3টা স্তবক হচ্ছে দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, রাইট? সো বৃতি গেল, এবং এরপরে আসি দলমণ্ডল নিয়ে। সো দলমণ্ডল হচ্ছে এই যে পাপড়ি গুলাই আর কি, দলমণ্ডল এগুলাই হচ্ছে দলমণ্ডল। পাপড়ি যেগুলো, এই যে এগুলো হচ্ছে পাপড়ি, এগুলো হচ্ছে দলমণ্ডল, রাইট? সো এই দলমণ্ডলের কাজ খুবই সিম্পল। এগুলো হচ্ছে আকর্ষণীয় হবে এবং মানে জীবদেরকে আকৃষ্ট করবে পরাগায়নের জন্য, এবং ফুলটাকে রোদ বৃষ্টি এগুলো থেকে বাঁচায় রাখবে। দ্যাটস ইট। ওকে, এরপর আসি হচ্ছে আমাদের মেইন টপিক, মেইন থিম, সেটা হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। সো পুংস্তবক হচ্ছে তৃতীয় স্তবক, বৃতি তো প্রথম স্তবক, পুষ্পাক্ষ কোনো স্তবক হিসেবে গণনা হয় না, বৃতিকেই প্রথম স্তবক ধরা হয়, দলমণ্ডল দ্বিতীয় স্তবক এবং পুংস্তবক হচ্ছে তৃতীয় স্তবক। বইয়ে আমরা দেখবো যে পুংস্তবককে তৃতীয় স্তবকে বলা হচ্ছে। সো পুংস্তবক হচ্ছে ফুলের তৃতীয় স্তবক এবং একটি অত্যাবশ্যক অংশ, কেননা এই পুংস্তবকে যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি হয় পুংস্তবকে বা শুক্রাণুর উৎপন্ন হয়, তা পরবর্তীতে প্রজননে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ শুক্রাণু ছাড়া কিভাবে রিপ্রোডাক্ট হবে? শুক্রাণু ডিম্বাণু ছাড়া তো হবে না। সো পুংস্তবক কি? একাধিক পুংকেশর মিলেই পুংস্তবক হয়। সো এই যে ফর এক্সাম্পল, এই যে একটা দণ্ডের মতো অংশ দেখতেছি এখানে, জানি না আপনারা দেখতেছেন কিনা, কিন্তু মার্ক আপ করে রাখলাম যে এটা হচ্ছে পুংকেশর। যখন এই একটা দণ্ডকে আমরা বলবো তখন আমরা এটাকে বলবো পুংকেশর। আর যখন এই একাধিক পুংকেশর মিলেই একটা পুংস্তবক তৈরি করবে। বাই দ্য ওয়ে, পুংকেশর আর পুংস্তবক কিন্তু একই কথা। আসলে পুংকেশর আর পুংস্তবক একই কথা হিসেবে ধরা হয়ে থাকে। সো কোনো প্যারা নেওয়ার দরকার নেই। সো আমরা জানি যে এই একটা পুংকেশরকে যদি আমি এদিকে আর্ট করার চেষ্টা করি, একটু এখানে আমি এই পুংকেশরটাকে একটু বড় করে আর্ট করলাম যাতে আমাদের সুবিধা হয়। সো এই একটা পুংকেশরের মধ্যে আমরা এখন কাজ করব। এই পুংকেশরের এই দণ্ডের মতো অংশকে আমরা পুংদণ্ড বলছি। কি বলছি? পুংদণ্ড বা ফিলামেন্ট। দেন এর উপরে যে থলির মতো অংশ বা থালার মতো যে অংশ, থলির মতো যে অংশ, সেটাকে আমরা বলতেছি পরাগধানী বা অ্যান্থার, রাইট? আর এই পুংদণ্ড আর পরাগধানী যে সংযোজককারী অংশ, একে বলা হচ্ছে যোজনী। ঠিক আছে, আমরা আবার কেমিস্ট্রির যোজনী না ভাবি। এই পুংদণ্ড আর পরাগধানী যে সংযোজককারী অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে যোজনী। দ্যাটস ইট। এগুলো পুংদণ্ড নিয়ে কাজ। এবার আসি আমরা স্ত্রীস্তবক নিয়ে। এটাই ছিল পুংস্তবক। পুংস্তবক নিয়ে আরো বিস্তারিত আছে, এতটুকু না, বাট আপাতত বেসিক্সটা জানলাম। এবার আসি স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক হচ্ছে এই যে এটাকে বলা হয় স্ত্রীস্তবক, যেটা মার্ক আপ করলাম, এটাকে বলা হয় স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকের এটাকে বলা হয় গর্ভমুণ্ড। এটাকে বলা হয় গর্ভদণ্ড। আসলে এখানে অনেক বিশ্রীভাবে আর্ট করছি, বাট বইয়ে অনেক স্পষ্টভাবে দেওয়া আছে গর্ভদণ্ড। এবং এখানে এটাকে বলা হয় গর্ভাশয়। সো এই তিনটা উপাদান নিয়েই বা তিনটা অংশ নিয়েই স্ত্রীস্তবক গঠিত হয়: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। সো গর্ভাশয়ের ভিতরেই কিন্তু ডিম্বক থাকে। কি থাকে? ডিম্বক থাকে। সো সেই ডিম্বকেই কিন্তু আসলে ডিম্বাণু উৎপন্ন হয়, রাইট? ওকে, সো এই হলো আমাদের ফুল নিয়ে যত সব হাবিজাবি কারবার, সেগুলো আমরা মুছে দিই। সো
আমরা যদি একটু এমসিকিউর দিকে নজর দেই তাহলে আমরা যেটা দেখব, এমসিকিউর জন্য যেটা, সেটা হচ্ছে এখানে একগুচ্ছ পুংস্তবকের কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো ফুলের যদি একটাই পুংদণ্ড থাকে এবং অনেকগুলা পরাগধানী সাজানো থাকে তাহলে আহ, তাকে আমরা একগুচ্ছ পুংস্তবক বলি। আর যদি দুইটা পুংদণ্ড থাকে এবং অনেকগুলা পরাগধানী সাজানো থাকে তাহলে তাকে আমরা দ্বিগুচ্ছ পুংস্তবক বা ডায়াডেলফাস বলি। এবং যদি বহু পুংদণ্ড থাকে এবং এগুলো মানে পরাগধানীগুলো সাজানো থাকে তাহলে তাকে আমরা পলিডেলফাস বা বহুগুচ্ছ পুংস্তবক বলি। তো উদাহরণ দেওয়া আছে, একগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হচ্ছে একগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হচ্ছে জবা, দ্বিগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হচ্ছে মটর, আর বহুগুচ্ছ পুংস্তবকের উদাহরণ দেওয়া আছে শিমুল। সো বই এগুলা কিন্তু এমসিকিউতে আসতে পারে, সো এমসিকিউ অ্যালার্ট অ্যাগেন। অ্যান্ড এখানে যেটা আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট, ভিডিও হতেছে যখন, এবং এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, যখন পরাগধানী একগুচ্ছে থাকে তখন তাকে আমরা যুক্তধানী বা সিনজেনেসিয়াস বলি। সো পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে, যুক্তধানী কাকে বলে বা সিনজেনেসিয়াস কাকে বলে। দেন হচ্ছে যদি পুংদণ্ড, এই যে আমরা আর্ট করছিলাম, এই যে পুংদণ্ড আর এটা হচ্ছে পরাগধানী। তো এই পুংদণ্ড ধরা যাক এটা হচ্ছে একটা ফুলের পাপড়ি বা দল, রাইট? তো এই পুংদণ্ড যদি পাপড়ির সাথে লাগানো অবস্থায় থাকে, अगेन এই পুংদণ্ড যদি পাপড়ির সাথে লাগানো অবস্থায় থাকে তাহলে তাকে আমরা দললগ্ন বা দলের সাথে পাপড়ির সাথে যুক্ত এরকম কিছু দললগ্ন পুংস্তবক বলছি। আর এই দললগ্ন পুংস্তবকের উদাহরণ হচ্ছে ধুতুরা। ওকে, এগুলো ছিল এমসিকিউ। এখন আমরা মেইন জিনিসে জাম্প করব। সো এখন আমরা জানবো হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস বা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। সো আমি চেষ্টা করছি যে মেইন টপিকগুলো পড়া শেষ করার। সো এবার আসি মাইক্রোস্পোরোজেনেসিস। সো এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস বা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। সো এখন এই জিনিসটা বোঝার জন্য আমাদের থার্ড চ্যাপ্টারে যাইতে হবে। থার্ড চ্যাপ্টারে যে আমরা মিওসিস বিভাজন পড়ছি, সো আমাদের যদি বেসিক্সে যদি একটু ল্যাকিংস থাকে তাহলে এখানে আবার রিক্যাপ করা হচ্ছে, সো টেনশনের কোনো কারণ নেই। তো এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং আমরা যে থার্ড চ্যাপ্টারে মিওসিস বিভাজন পড়ছিলাম সেই মিওসিস বিভাজনে যদি আমাদের কোনো ল্যাকিংস থাকে সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। এখানে আমরা সেটা ক্লিয়ারলি আবার বোঝার চেষ্টা করব। সো তার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্পোরোফাইট অ্যান্ড গ্যামেটোফাইট। সো এখানে ক্লিয়ার করছি যে স্পোরোফাইট জিনিসটা কি। স্পোরোফাইট অ্যান্ড হচ্ছে বুঝছো, আমি কাট করে দিব, বুঝছো, কাট করে দিব। সো এটা হচ্ছে স্পোরোফাইট, এটা হচ্ছে গ্যামেটোফাইট। স্পোরোফাইট কি? স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড বা টু এন। স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড বা টু এন, আর গ্যামেটোফাইট হচ্ছে এন। মানে কি? মানে হচ্ছে যখন কোনো একটা কোষ দুই প্রস্থ ক্রোমোজোম বিশিষ্ট হবে। আমরা কি জানি ক্রোমোজোম হচ্ছে এরকম দেখতে, রাইট? ক্রোমোজোম হচ্ছে এরকম দেখতে। সো এটা কি? এটা হচ্ছে, এটাকে যদি কাটা হয় অর্ধেক তাহলে কি পাবো? এরকম পাবো, এরকম পাবো, এরকম পাবো, এরকম পাবো, রাইট? সো এই কাটা অংশটাকে বলতেছি এক প্রস্থ ক্রোমোজোম। আর যখন এই দুইটা একসাথে থাকবে তখন তাকে আমরা কি বলি? দুই প্রস্থ ক্রোমোজোম। সো যখনই আমাদেরকে বলা হবে স্পোরোফাইট কি বা ডিপ্লয়েড কি, তখনই আমরা বলবো দুই প্রস্থ ক্রোমোজোম বিশিষ্ট কোষকে আমরা স্পোরোফাইট বলি, আর এক প্রস্থ ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষকে আমরা গ্যামেটোফাইট বলি। সো দ্যাটস ইট, এটাই ছিল। যখন এবার স্পোরোফাইট আর গ্যামেটোফাইট আশা করি ক্লিয়ার।
এই গ্যামেটোফাইটের ভিতরে এক প্রস্থ ক্রোমোজোম থাকে এবং স্পোরোফাইটের ভিতরে দুই প্রস্থ ক্রোমোজোম থাকে। ওকে, তো এটা ছিল স্পোরোফাইট আর গ্যামেটোফাইট। এখন আমরা দেখি হচ্ছে মিওসিস বিভাজনটা। মিওসিস বিভাজন কিভাবে হয়েছিল? মিওসিস বিভাজন প্রথমে একটা জনন মাতৃকোষ থেকে হয়েছিল। রিপিট অ্যাগেইন, যে এখানে একটা জনন মাতৃকোষ, এই যে 2n দেখতেছি সেটা কিন্তু একটা জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, রাইট? এটা একটা জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষ বা এই বলতে পারি মাদার সেল, জনন মাদার সেল, এই জনন মাতৃকোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা অপত্য কোষ সৃষ্টি করে, যে 4টা অপত্য কোষ কিনা হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইট। সো এখানে 2n ছিল, মানে দুই প্রস্থ ক্রোমোজোম ছিল, মানে ক্রোমোজোমের দুইটা সেট বা দুইটা প্রস্থ ছিল এখানে। বাট যখন মিওসিস বিভাজন হয়েছে তখন সেটা হ্রাস পেয়ে এক প্রস্থ ক্রোমোজোম বিশিষ্ট বা ক্রোমোজোমের একটা সেট নিয়ে কোষটা গঠন করছে। আর এই কোষটাকে আমরা বলতেছি হচ্ছে জনন কোষ, এটাকে বলতেছি জনন কোষ। সো এটা কি ছিল? এটা ছিল জনন মাতৃকোষ, আর এটা কিন্তু জনন কোষ, মানে এই জনন মাতৃকোষ থেকে যে কোষটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু জনন কোষ, বা এটাকে আমরা বলি গ্যামেট। শুদ্ধ ভাষায় যদি বলি তাহলে সেটা হচ্ছে গ্যামেট। গ্যামেট যেটা কিনা প্রজননে অংশ নেয়। আর এই গ্যামেটকে আমরা কি বলতেছি? শুক্রাণু বা ডিম্বাণু। ঠিক আছে, শুক্রাণু এভাবেই এই প্রসেসেই গ্যামেট মানে গ্যামেট আকারে হয়, এবং ডিম্বাণু এই প্রসেসেই তৈরি হয়। তো এটাকে আমরা বলি শুক্রাণু, বা এটা একটা গ্যামেট বা জনন কোষ, একই কথা। বা এটাকে বলতে পারি ডিম্বাণু, মানে ডিম্বাণু এই প্রসেসেই তৈরি হয়, শুক্রাণু এই প্রসেসেই তৈরি হয়। অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু দুটোই তো গ্যামেট, রাইট? দুটোই তো জনন কোষ। আর এই জনন কোষ বা গ্যামেট কিভাবে হয়? এই জনন মাতৃকোষ থেকে হয়। সো এটাই। ওকে, সো এখন আশা করি যে মিওসিস বিভাজনটা সে আমাদের বেসিক্সটা একটু ক্লিয়ার হয়েছে। যাদের ক্লিয়ার ছিল তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যাদের ক্লিয়ার হয়নি আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা মেইন টপিকে জাম্প করলাম, সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। এবার আমরা দেখি যে যখন আমরা একটা একটা পুংকেশর নিয়ে আলোচনা করতেছিলাম, সেই পুংকেশরের ভিতরে পরাগদণ্ড ছিল, পরাগধানী ছিল বা অ্যান্থার ছিল। এই পরাগধানীকে যদি আমরা মানে কাটি তাহলে দেখতে অনেকটা এরকম দেখাবে, ঠিক আছে? তো এটার ভিতরে অনেকগুলা, মানে এটার ভিতরে যেটা থাকে সেটাকে বলে মাইক্রোস্পোরঞ্জাম। হোয়াট ইজ মাইক্রোস্পোরঞ্জাম? মাইক্রোস্পোরঞ্জাম হচ্ছে অনেকগুলা জনন মাতৃকোষ বা 2n কোষ, জনন মাতৃকোষ এটার ভিতরে আছে অনেকগুলা। সো সেই অনেকগুলা জনন মাতৃকোষের মধ্যে একটা মাতৃকোষ কি করে? সেটা হচ্ছে এটা মিওসিস বিভাজন করে। মিওসিস বিভাজনের মাধ্যমে, সো এই জনন মাতৃকোষ মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ সৃষ্টি করলো। সো এই জনন কোষকে বলা হচ্ছে পরাগ কোষ বা পরাগ রেণু। সো প্রথমে কি ছিল? প্রথমে ছিল পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষ, পরাগ মাতৃকোষ। তো এই পরাগ মাতৃকোষ কি? এটা হচ্ছে একটা জনন মাতৃকোষ। যে জনন মাতৃকোষ থেকে কিন্তু আমরা এর আগেই দেখছিলাম, যেই জনন মাতৃকোষ থেকেই কিন্তু জনন কোষ বা গ্যামেট সৃষ্টি হয়। সো এই পরাগ মাতৃকোষটা যে মাইক্রোস্পোরঞ্জিয়ামের ভিতরে আছে, যে পরাগ মাতৃকোষ বা জনন মাতৃকোষ, সেটা মিওসিস বিভাজনের মাধ্যমে ভেঙে একটা গ্যামেট তৈরি করছে, সেটার নাম হচ্ছে পরাগ রেণু বা পরাগ কোষ। পরাগ কোষও বলা যায়। সো এই পরাগকোষ বা পরাগরেণু কি? এই পরাগকোষ বা পরাগরেণু হচ্ছে গ্যামেট বা জনন কোষ, যেটা কিনা দেখতে অনেকটা এরকম কাট। সো এই পরাগরেণু বা এই গ্যামেটটা দেখতে অনেকটা এরকম, এবং এর চারপাশটা অনেকটা স্পাইকি থাকে, এবং এর ভিতরে দুইটা নিউক্লিয়াস থাকে। দুইটা নিউক্লিয়াস প্রথমে থাকে না, প্রথমে একটা নিউক্লিয়াস থাকে। সেই একটা নিউক্লিয়াস
মাইটোটিক বিভাজনের মাধ্যমে আরেকটা নিউক্লিয়াস তৈরি করে, তখন হয় হচ্ছে দুইটা নিউক্লিয়াস। সো মাইটোটিক বিভাজন কি? মাইটোটিক বিভাজন হচ্ছে মাইটোসিসের মতোই একটা বিভাজন, বাট এটা নিউক্লিয়াসের মধ্যে হয়ে থাকে। সো মাইটোটিক বিভাজনের মাধ্যমে এই নিউক্লিয়াসটা আরেকটা নিউক্লিয়াসের জন্ম দেয়। সো প্রথম যে নিউক্লিয়াসটা থাকে সেটা একটু বড় হয় এবং আরেকটা নিউক্লিয়াসটা ছোট হয় আকারে। সো বড় যে নিউক্লিয়াস সেটাকে বলা হচ্ছে নালিকা কোষ। বড় নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে নালিকা কোষ, এবং সেকেন্ড নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে জেনারেটিভ কোষ বা জনন কোষ, রাইট? সরি, জনন কোষ না, জেনারেটিভ কোষ। সো এখানে একটা কথা বলা ভালো, বইয়ে আসলে নালিকা কোষ বলা আছে, কোষ বলা আছে, কিন্তু আসলে কোষ কিন্তু এটা একদম সঠিক না। এটাকে বলা উচিত নালিকা নিউক্লিয়াস, আর এটাকে বলা উচিত জেনারেটিভ নিউক্লিয়াস। বই একটু ভুল দেওয়া আছে। সো এটাকে বলা হচ্ছে টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস, এবং এটাকে বলা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। সো এখন এই দুইটার আলাদা আলাদা কাজ আছে। এই নালিকা নিউক্লিয়াস পোলেন টিউব তৈরি করে, এবং এই জেনারেটিভ নিউক্লিয়াস শুক্রাণু তৈরি করে। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে এটাই তো ছিল আমাদের যে পরাগরেণু, এই যে পরাগরেণু, এই পরাগরেণুটাই তো গ্যামেট বলছিলাম। বাট হ্যাঁ, কিন্তু এই যে এই নিউক্লিয়াসটা আসলে কিন্তু শুক্রাণু তৈরি করে। এই নিউক্লিয়াস থেকে শুক্রাণুটা তৈরি হয়। যদিও এটাকে গ্যামেট বলা হচ্ছে, বাট আসল গ্যামেটটা তৈরি হচ্ছে এই নিউক্লিয়াস থেকে শুক্রাণুগুলা, সেগুলোকে আসলে আসল গ্যামেট বলা হয় থাকে। সো এখন যেটা হয় যে ওভারঅল যদি বলা হয় যে পরাগধানীতে থাকে হচ্ছে মাইক্রোস্পোরঞ্জম। সেই মাইক্রোস্পোরঞ্জমে অনেকগুলো পরাগ মাতৃকোষ থাকে বা জনন মাতৃকোষ থাকে। সেই জনন মাতৃকোষগুলো মিওসিস বিভাজনের মাধ্যমে পরাগরেণু বা পরাগ কোষ উৎপন্ন করে, এবং সেই পরাগ কোষের ভিতরে একটা নিউক্লিয়াস থেকে সেই নিউক্লিয়াস মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াস তৈরি করে। তার মধ্যে একটা নিউক্লিয়াস থেকে অনেক বড় এবং আরেকটা নিউক্লিয়াস থেকে ছোট। বড় নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস এবং ছোট নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস পোলেন টিউব গঠন করে, এবং জেনারেটিভ নিউক্লিয়াস সেটা হচ্ছে গ্যামেট তৈরি করে, অর্থাৎ শুক্রাণু তৈরি করে। সো কেমনে হয়? যখন পরাগধানী বা যে থলির মতো যে অংশটা পুংকেশরের, সেটা যখন ফেটে যায়, তখন সেই পরাগ রেণুগুলা, অর্থাৎ এই যে স্পাইকির মতো যেটা দেখালাম, ওগুলা গর্ভমুণ্ডে পতিত হয়। আশা করি গর্ভমুণ্ড আমরা সবাই জানি। গর্ভমুণ্ড ওই যে ফুলের যে এরকম একটা অংশ ছিল না, এরকম একটা অংশ, এই অংশটাকে আমরা বলতেছিলাম গর্ভমুণ্ড, রাইট? এই গর্ভমুণ্ডে যখন পতিত হয় সেই পরাগরেণুটা যখন এখানে পতিত হয়, তখনই সেই যে দুইটা নিউক্লিয়াস কাজ করা শুরু করে। সেই দুইটা নিউক্লিয়াসের মধ্যে ধরা যাক যে সেই পরাগরেণুটা হচ্ছে এখানে, এটা হচ্ছে সেই পরাগরেণু। সেই পরাগরেণুর ভিতরে যে নালিকা নিউক্লিয়াস ছিল, সেটা একটা নলের সৃষ্টি করবে। যেহেতু এটার নাম নালিকা নিউক্লিয়াস, তাই এটা একটা নলের সৃষ্টি করবে, এবং এই নলটা যাবে হচ্ছে গর্ভাশয়ের একদম ডিম্বক পর্যন্ত, এবং তার পিছন পিছন আসতে থাকবে হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। সো জেনারেটিভ নিউক্লিয়াস যখন মানে সেই ছোট কোষটা, ছোট নিউক্লিয়াসটা, সেটা যখন এই নলের ভিতরে ঢুকবে, তখন সাথে সাথেই এটা মিওসিস বিভাজনের মাধ্যমে, মাইটোটিক বিভাজনের মাধ্যমে, এখানে কিন্তু মিওসিস না, এখানে কিন্তু মাইটোটিক বিভাজন হয়। সেই নিউক্লিয়াসটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা শুক্রাণু তৈরি করবে। কি তৈরি করবে? দুইটা শুক্রাণু। সেই দুইটা শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু যাবে হচ্ছে ডিম্বকের ডিম্বাণুর সাথে, আরেকটা শুক্রাণু যাবে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। সো আমাদের এত কিছু জানার দরকার নেই, আপাতত এটা মাথায় রাখি যে পরাগরেণুটা গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর দুইটা নিউক্লিয়াস কাজ করা শুরু করে, যার মধ্যে নালিকা নিউক্লিয়াসটা পোলেন টিউব গঠন করে একদম ডিম্বক পর্যন্ত, এখানে ডিম্বক থাকে গর্ভাশয়ের, এই ডিম্বক পর্যন্ত নালিকাটা সৃষ্টি করে সেই নালিকা নিউক্লিয়াস, এবং যে ছোট নিউক্লিয়াসটা আছে বা জেনারেটিভ নিউক্লিয়াস, সেটা পিছন পিছন আসতে থাকে নলের মধ্যে, এবং নলের মধ্যে যখনই আসে তখনই
সেটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা শুক্রাণু তৈরি করে, যার মধ্যে একটা শুক্রাণু মিলিত হয় ডিম্বাণুর সাথে, আরেকটা শুক্রাণু মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, এটা হচ্ছে ডিম্বাণুর সাথে। ওকে, তুমি ঘুমাই যাবে অবশ্যই। সো এতক্ষণ তো আমরা মাইক্রোস্পোরোজেনেসিস জানলাম বা বুম গ্যামেটোফাইটের উৎপত্তি জানলাম। সো আরেকবার রিক্যাপ করতেছি, এরপর আমরা জাম্প দিব হচ্ছে মেগাস্পোরোজেনেসিস বা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এখন আমরা যেটা দেখছিলাম মাইক্রোস্পোরোজেনেসিসে যে কি হয়েছিল, যে একটা পরাগরেণু, সেই পরাগরেণুটা উড়ে উড়ে এসে এখানে আসছে, রাইট? এই যে এখানে সেই পরাগরেণুটা এখানে আসছে গর্ভমুণ্ডে, এটা হচ্ছে গর্ভপত্র বা গর্ভকেশর। সেই গর্ভকেশরের গর্ভমুণ্ড যেটা, সেই গর্ভমুণ্ডের ভেতর উপর একটা পরাগরেণু স্থানান্তরিত হয়েছে। সো স্থানান্তরিত হওয়ার পর এর যে বড় কোষটা ছিল বা নালিকা নিউক্লিয়াস, সরি বড় কোষ না, বড় নিউক্লিয়াস যেটা ছিল নালিকা নিউক্লিয়াস, সেটা একটা পলেন টিউব গঠন করে, অর্থাৎ একটা নলের সৃষ্টি করে, এবং সেই নলটা একদম যায় হচ্ছে ডিম্বক রন্ধ্র পর্যন্ত, একদম ডিম্বক পর্যন্ত যায়, মানে সোজা কথায় ডিম্বক পর্যন্ত। এটা হচ্ছে ডিম্বক, এটা হচ্ছে গর্ভাশয়, এই অংশটাকে বলা হচ্ছে গর্ভাশয়। এটা ছিল গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, এবং এই অংশটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় ডিম্বক। সো এই যে পরাগরেণু, সেই পরাগরেণুর যে নিউক্লিয়াস, সেটা একটা নল সৃষ্টি করবে যা গর্ভরন্ধ্র পর্যন্ত গিয়ে, ডিম্বকের গর্ভরন্ধ্র পর্যন্ত গিয়ে আর কি যুক্ত হবে। এবং যে পিছনে যে ছোট নিউক্লিয়াসটা থাকে, সেই ছোট নিউক্লিয়াসটা পিছন পিছন আসতে থাকবে, এবং এই ছোট নিউক্লিয়াসটা যখন এই যে এখানে আসতে থাকবে, এখানে আসতে থাকবে, তখনই সাথে সাথে বিভাজন করবে, মাইটোটিক বিভাজন, এবং মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা শুক্রাণু তৈরি হবে, রাইট? তো এখন মনের প্রশ্ন আসতে পারে যে সেই বড় নিউক্লিয়াসটা গেল কি? সেই বড় নিউক্লিয়াসটা যখন এর কাছাকাছি আসবে, অর্থাৎ ডিম্বকের কাছাকাছি আসবে, তখনই সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, এবং সেই জেনারেটিভ নিউক্লিয়াসটা এখানে পিছন পিছন আস্তে আস্তে দুইটা শুক্রাণু তৈরি করবে। ওকে, সো এবার দেখি আমরা মেগাস্পোরোজেনেসিস। এতক্ষণ পুং গ্যামেটোফাইট আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে মেগাস্পোরোজেনেসিস বা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। স্ত্রী গ্যামেটোফাইট বা ডিম্বাণু, গ্যামেটোফাইট মানে হচ্ছে মানে হ্যাপ্লয়েড, আর হ্যাপ্লয়েড আমরা জানি গ্যামেটই হয়। সো স্ত্রী গ্যামেটোফাইট মানে সোজা কথায় ডিম্বাণু। ডিম্বাণু কিভাবে উৎপন্ন হয়? সো এই যে গর্ভপত্র, পুরোটাকে গর্ভপত্র বলা হয়, যার ভিতরে যে গর্ভাশয়, সেই গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বক, সেই ডিম্বকের ভেতরে কিছু স্পেশাল টিস্যু থাকে। আর যে সিকোয়েন্সটা এইভাবে লেখি, যে গর্ভাশয় থাকে, গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বক থাকে, ডিম্বক, সেই ডিম্বকের ভেতরে যে ডিম্বক রন্ধ্র থাকে, ডিম্বক রন্ধ্র, সেই ডিম্বক রন্ধ্রের ভেতরে কিছু স্পেশাল টিস্যু থাকে, স্পেশাল টিস্যু। সেই স্পেশাল টিস্যুকে বলা হচ্ছে নিউসেলাস টিস্যু, এবং সেই নিউসেলাস টিস্যু মানে এখানে বোঝাচ্ছে অনেকগুলা কোষ। সো অনেকগুলা কোষের মধ্যে একটা কোষ হচ্ছে খুবই বড় হয়ে থাকে, এবং একে বলা হচ্ছে মেগাস্পোর বা মেগাস্পোর মাদার সেল, রাইট? মানে এটা হচ্ছে যে ডিম্বাণু, সেটা সেই জনন কোষটার জনন মাতৃকোষ, অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইটের জনন মাতৃকোষ। সেই বড় কোষটাকে বলা হচ্ছে মেগাস্পোর, অর্থাৎ সেটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের জনন মাতৃকোষ। অর্থাৎ এখান থেকেই, এই মাদার সেলটা থেকেই পরবর্তীতে ডিম্বাণু তৈরি হবে। সো এবং সেই যে বড় কোষটা, সেই বড় কোষ বা সেই জনন মাতৃকোষ, সেই বড় জনন মাতৃকোষটা পরবর্তীতে কি হবে, মিয়োসিস বিভাজনের মাধ্যমে 4টা স্ত্রী রেণু তৈরি করবে। ওকে, ভালো কথা। 4টা স্ত্রী রেণু তৈরি করার পর তার মধ্যে 3টাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং একটা বেঁচে থাকে শুধু।
সো একটা পরবর্তীতে গিয়ে একটু বড় হয়ে একটা ভ্রূণথলি গঠন করে, এটাকে বলা হচ্ছে একটা ভ্রূণথলি। ওকে, ভ্রূণথলি। সো এই ভ্রূণথলির ভেতরে এটা হচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি করবে এবং পরবর্তীতে এই দুইটা নিউক্লিয়াস একদম পুরো মেরুর দিকে যাবে। মেরুর দিকে যাবার পর আবারও মাইটোটিক বিভাজন হবে, আবারও মাইটোটিক বিভাজন হবে এবং আবারও মাইটোটিক বিভাজন হবে। এভাবে 4টা নিউক্লিয়াস তৈরি করবে। তো অনেক কাহিনী হইতেছে। 4টা নিউক্লিয়াস তৈরি করার পর তার মধ্যে একটা নিউক্লিয়াস মাঝখানে এসে পড়বে এবং এখান থেকে আরেকটা নিউক্লিয়াস মাঝখানে চলে এসে পড়বে। সো এখানে দেখি একটা জিনিস, এখানে কিন্তু সব নিউক্লিয়াস ছিল n সংখ্যক, রাইট? অর্থাৎ হ্যাপ্লয়েড ছিল, সব নিউক্লিয়াসই কিন্তু হ্যাপ্লয়েড ছিল। বাট এখানে যখন n প্লাস n, অর্থাৎ এখান থেকে একটা n, এখান থেকে একটা n যখন এসে যুক্ত হলো, তখন কিন্তু এটা হয়ে গেল 2n, রাইট? 2n। আর এই নিউক্লিয়াসটাকে বলতেছি, এই ডিপ্লয়েড নিউক্লিয়াসটাকে আমরা বলতেছি সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস এটাকে বলা হচ্ছে। সো এই সেকেন্ডারি নিউক্লিয়াস, এখন এমসিকিউতে এটা আসতে পারে, সেকেন্ডারি নিউক্লিয়াস এটা কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? সো অবভিয়াসলি আমরা অ্যান্সার দিব এটা ডিপ্লয়েড। ওকে, সো এখন যেটা কাজ সেটা হচ্ছে এই 3টা নিউক্লিয়াস এখন বেচারা একা একা পড়ে আছে। ওরা এখন কি করবে? ওরা এখন 3টা নিউক্লিয়াস আশেপাশের সাইটোপ্লাজম গুলো থেকে, মানে সাইটোপ্লাজম গুলো শোষণ করে 3টা কোষ সৃষ্টি করবে, 3টা কোষের সৃষ্টি করবে এবং এগুলো হচ্ছে নিউক্লিয়াস। এই যেটা নিউক্লিয়াস এবং এটা হচ্ছে কোষ, এবং এগুলো সেম প্রসেসে 3টা কোষ তৈরি করবে। সো এই স্থানের যে কোষগুলো হবে সেটাকে বলা হয় প্রতিপাদ কোষ। এবং এবং এই পাশে যে কোষগুলো হয় সেটাকে বলা হচ্ছে মানে এই কোষগুলো যেটা, এই যে মাঝখানের যে কোষটা থাকে না, এটা কি বলা হয় ডিম্বাণু। এই যে যেটা আমি মার্ক করে দিলাম, এটাই হচ্ছে আসলে ডিম্বাণু, মাঝখানে যেটা থাকে এই প্রান্তের। এবং ডিম্বাণুর পাশে যেসব কোষ থাকে সেগুলোকে সহকারী কোষ বলা হয়। কি কোষ বলা হয়? সহকারী কোষ। আর এই সাইডের কোষগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ। সো এই জিনিসটাই যদি আমরা এখানে আর্ট করার চেষ্টা করি এবং এখানে আর্ট করার চেষ্টা করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, এবার আবার রিক্যাপ করি, আবার যাতে একদম পুরো ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে যে এটা তো ডিম্বাণু, রাইট? এই ডিম্বাণুটাকে আমি বড় করে এইভাবে আর্ট করছি এখানে, এবং এই ডিম্বাণুর ভিতরে এই যে কালো কালার যে জিনিসটা না, এটা হচ্ছে পোলেন টিউব। অর্থাৎ এই জিনিসটা, এই পোলেন টিউব একদম ডিম্বক রন্ধ্র পর্যন্ত এবং ডিম্বকের সাথে যুক্ত হয়েছে না। এই যে ডিম্বক রন্ধ্র, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, এই যে এটা রন্ধ্র, এই যে এখানে সেই রন্ধ্রটা, এবং এই রন্ধ্রে এই যে এখান দিয়ে সেই নালীটা, এই যে এই নালীটা এখানে যোগ হয়েছে এই যে এখানে। সো এই যে এগুলো হচ্ছে নিউসেলাস টিস্যু। এই যে মানে অনেকগুলো কোষ এসে থাকে এই নিউসেলাস টিস্যুর ভিতরে। ওই যে ভ্রূণথলি বললাম না, ওই ভ্রূণথলিটা এখানে তৈরি হয়, এখানে যদি আর্ট করি, সেটা হচ্ছে এই যে ভ্রূণথলিতে কি ছিল, এই যে এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, আর এখানে হচ্ছে প্রতিপাদ কোষগুলো হয়েছিল, এবং এখানে মাঝখানে যে কোষটা ছিল সেটা ছিল ডিম্বাণু আমাদের কাঙ্ক্ষিত, এবং তার পাশে যে কোষগুলো ছিল সেগুলো হচ্ছে সহকারী কোষ। সো এই যে পোলেন টিউব এখানে যুক্ত হয়েছে, সো এই পোলেন টিউব থেকে আমরা কি দেখছিলাম, জেনারেটিভ কোষটা কি করছিল, মাইটোটিক বিভাজনের মাধ্যমে শুক্রাণু তৈরি করছিল। সো এই শুক্রাণুগুলা এখানে এসে যখন এই ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখনই আসলে জাইগোট তৈরি হয়। দ্যাটস ভেরি সিম্পল, রাইট? এবং এখানে কিন্তু 2টা নিউক্লিয়াস তৈরি হয়েছিল, সরি 2টা শুক্রাণু হয়েছিল। আমরা একবার কি বলছিলাম, 2টা শুক্রাণু তৈরি হয়েছিল। জেনারেটিভ নিউক্লিয়াস থেকে 2টা শুক্রাণু তৈরি হয়েছিল, যার মধ্যে একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে, ভালো কথা। আরেকটা শুক্রাণু মিলিত হবে হচ্ছে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস সেটার সাথে, এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হলে তখন সেটা কি হয়ে যাবে, 3n হয়ে যাবে, আর তখন তাকে আমরা বলি শস্য। এবং এই শস্য পরবর্তীতে যে জাইগোট তৈরি হয় ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলনের ফলে, সেই জাইগোটের খাদ্য সরবরাহ কাজে
এই শস্য ভূমিকা রাখে। সো দ্যাটস ইট। এবং সো এই যে যে জাইগোট ডিম্বাণু আর শুক্রাণুর মিলনের ফলে হইলো, সেই জাইগোটটা আসলে কি হয়? সেই জাইগোটটা প্রথমবার বিভাজিত হয়ে একটা এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করে, এবং সেই ভ্রূণটা খাদ্য সরবরাহ করে থাকে এই 3N বা এই শস্য। এবং জাইগোটটা যে প্রথমবার বিভাজিত হয়ে একটা ভ্রূণ তৈরি করে বা এমব্রায়ো তৈরি করে, এই জায়গাটার ক্ষেত্রে অর্থাৎ বিভাজিত হয়ে ভ্রূণ মানাতে এখানে অনেকগুলো কোষ থাকবে অবভিয়াসলি, এবং এখানে যে ভ্রূণটা তৈরি হয় এর উপরের কোষগুলোকে বলা হয় অ্যাপিক্যাল সেল, এবং নিচের কোষগুলোকে বলা হয় ব্যাসাল সেল। তো ব্যাসাল সেল বিভাজিত হয়ে সাসপেন্সর তৈরি করে, যেটা আসলে আবার ওই জায়গাটার জন্য খাদ্য তৈরি করে। সো দ্যাটস ইট। এবং এটাই ছিল আসলে মেগাস্পোরোজেনেসিস এবং মাইক্রোস্পোরোজেনেসিস, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। সো আশা করি খুবই ক্লিয়ার হয়েছে। এবং এরপরে আমরা জাম্প করি হচ্ছে মুস্তাকিম, ঘুম ঘুমায় যেতেছ? বন্ধ করে দিচ্ছি, এরকম করবে না। 12টা বেজে গেছে। কি হয়েছে ভাই? 12টা বাজে তো, তাতে কি হয়েছে? আর মিয়া, what the fuck? এই যে এসে তো কিছু তোলা হয় নাই। এই যে এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে শুক্রাণু। বাইরে ভাই, তুমি একটু দেখবে না? তুমি না দেখলে দেখছো কি হয় মুস্তাকিম? সো এখানে কিছু নোট রাখি আমরা। সেই নোটগুলো হচ্ছে এই যে ডিম্বকের ভিতরে যে ভ্রূণটা থাকে সেটা অবভিয়াসলি ডিপ্লয়েড বা 2N, এবং অ্যান্ডোস্পার্ম বা ওই যে যে শস্যের কথা বলছিলাম, দুইটা নিউক্লিয়াস ছিল, সেকেন্ডারি নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের সাথে আরেকটা, সেই দুটো নিউক্লিয়াসের সাথে আরেকটা শুক্রাণু যুক্ত হয়েছিল, তারপর 3N তৈরি হয়েছিল বা শস্য তৈরি করছিল। তো তাকে আমরা আরেকটা ভাষায় বলি অ্যান্ডোস্পার্ম, যেটা কিনা 3N পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। এবং খুবই কমন একটা জিনিস যেটা হচ্ছে ফুলের গর্ভাশয় কিন্তু ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। সো যে সকল ফুলে গর্ভাশয় নাই সে সকল ফুলে সিম্পলি ফল হবে না, যেমন নগ্ন বীজ উদ্ভিদ। সো হ্যাঁ, তো এবার আমরা দেখবো হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে শেষ টপিক, সেটা হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। এবার দেখি নিষেক বা ফার্টিলাইজেশন হচ্ছে যৌন প্রজননের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন, একে আমরা নিষেক বলছি। আর এই নিষেক কিন্তু সেই উদ্ভিদের ক্ষেত্রেও হয়েছিল। আমরা কি দেখছিলাম, সেই উদ্ভিদের ডিম্বাণু আর শুক্রাণুর মিলন ঘটছিল না? তো সেখানে একবার নিষেক হয়েছিল, এবং তারপরে আরেকটা যে শুক্রাণু ছিল সেই শুক্রাণু কিন্তু সেই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে আরেকটা 3N বা অ্যান্ডোস্পার্ম তৈরি করেছিল। সো এখানে কিন্তু দুইবার নিষেক হচ্ছে, তাই একে দ্বিনিষেক বলা হয়, দ্বিনিষেক প্রক্রিয়া বলা হয়। সো পরীক্ষা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, দ্বিনিষেক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় উদ্ভিদের ক্ষেত্রে। সো এবার আমরা দেখবো যে প্রাণীর ক্ষেত্রে কিভাবে নিষেক হয় বা ফার্টিলাইজেশন। সো আবারও বলি যে নিষেক হচ্ছে যৌন প্রজননের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন। সো এখন প্রাণীর ক্ষেত্রে এই নিষেক দুই ধরনের, একটা হচ্ছে বহির্নিষেক আর একটা হচ্ছে অন্তর্নিষেক। অ্যান্ড এই নিষেকটা আসলে যেভাবে হয় সেটা হচ্ছে যখন শারীরিক মিলনের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়, এবং এই মিলনটা হয় হচ্ছে মাতার ডিম্বনালীতে, শুক্রাণু আর ডিম্বাণু।
তার জায়গায় এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে শুক্রাণু এবং এটা হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে। তো এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনটা হয় হচ্ছে মাতার ডিম্বনালীতে বা অভিডাক্ট যেটাকে বলা হয়। এটা একটা নলের মতো এবং এখানে আসলে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়। সো এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের মাধ্যমে এই ডিম্বনালীতে জাইগোটের সৃষ্টি হয় এবং সেই জাইগোট অবভিয়াসলি কি হবে, আমাদের খেয়াল আছে অবশ্যই 2n, অর্থাৎ ডিপ্লয়েড হবে। সেই জাইগোটটা ডিপ্লয়েড হবে, অর্থাৎ শুক্রাণু n থাকে, ডিম্বাণু n থাকে, n+n2n। সো এই জাইগোটটা ডিম্বনালী বা সেই নল বেয়ে বেয়ে সামনে যেতে থাকে, সামনে যাওয়ার পর সে জরায়ু দেখবে। সো মানে ডিম্বনালী বেয়ে বেয়ে এই জাইগোটটা জরায়ুতে যখন পৌঁছাবে তখন এর মধ্যে মানে মানে যাওয়ার রাস্তার মধ্যে আর কি অনেক পর্যায়ক্রমিক জাইগোটের বিভাজন হয়, অর্থাৎ জাইগোটের বিভাজন ঘটাবে। সো এই বিভাজনটাকে বলা হয় ক্লিভেজ। কি বলা হয়? ক্লিভেজ, রাইট, ক্লিভেজ বলা হয়। সো ডিম্বনালী বেয়ে বেয়ে যখন জরায়ুতে পৌঁছায় জায়গাটা, তখন তার মধ্যে পর্যায়ক্রমিক কিছু বিভাজন হয় এবং এই বিভাজনটাকে বলা হয় ক্লিভেজ। এবং এই বিভাজনটা হতে হতে একটা পর্যায়ে যখন জরায়ুতে আসে তখন সেটা মরুলার রূপ নেয়। কিসের রূপ নেয়? মরুলা। মরুলা কি? এটা হচ্ছে 16 কোষ বিশিষ্ট একটা অবস্থা, যেটা অনেকটা বলের মতো দেখতে, অর্থাৎ অনেকটা দেখতে এরকম। অর্থাৎ জাইগোট যেটা, সেটা তো হচ্ছে আমাদের ভ্রূণের প্রথম কোষ, রাইট? ভ্রূণ তৈরি হওয়ার প্রথম কোষ, একটা মাত্র কোষ, যেটা কিনা ডিপ্লয়েড থাকে। সেই কোষটা বিভাজন হতে থাকে, অর্থাৎ ক্লিভেজ হতে থাকে। ক্লিভেজ হতে হতে 16 কোষ বিশিষ্ট একটা অবস্থায় আসে, যখন তাকে আমরা মরুলা বলছি। এবং বিভাজন কিন্তু এখানে থেমে থাকে না, আরো হয় এবং জ্বরের দিকে আরো পৌঁছাতে থাকে, পৌঁছাতে পৌঁছাতে আরো বিভাজন হয়। তখন সেটা রূপ নেয় হচ্ছে, মরুলা থেকে রূপ নেয় হচ্ছে ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টোসিস্ট। এবং ব্লাস্টোসিস্ট দেখতে অনেকটা এরকম হয়। এরকম হয় ব্লাস্টোসিস্ট দেখতে। আমরা চাইলে গুগলেও সার্চ করে দেখতে পারি। এই ব্লাস্টোসিস্টের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইনার সেল ম্যাস, ইনার সেল ম্যাস, আর এটাকে বলা হচ্ছে ট্রোফোব্লাস্ট, সরি ট্রোফোপ্লাস্ট, ওটাকে বলা হচ্ছে ট্রোফোব্লাস্ট, ট্রোফোব্লাস্ট, ওকে, ট্রোফোব্লাস্ট। আর এটা হচ্ছে ইনার সেল ম্যাস। সো এই ইনার সেল ম্যাস পরবর্তীতে ভ্রূণতে পরিণত হয় এবং এই ট্রোফোব্লাস্ট যে জরায়ু আছে সেই জরায়ুতে সংস্থাপন করতে বা সংযোগ করাতে সাহায্য করে। অর্থাৎ আমাদের মায়ের যে জরায়ু থাকে সেই জরায়ুতে এই ট্রোফোব্লাস্টটা সংযোগ বা সংস্থাপন করতে আর কি, সংযোগ সংস্থাপন একই কথা, আর কি করতে সাহায্য করে, লেগে থাকতে সাহায্য করে জ্বরের মধ্যে। এবং এই ট্রোফোব্লাস্ট পরবর্তীতে প্ল্যাসেন্টা তৈরি করে বা 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 যেটাকে বলা হচ্ছে প্ল্যাসেন্টা বা অমরা। সো এটা একটা গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ড তৈরিতে এই ট্রোফোপ্লাস্ট সাহায্য করে। আর এই ইনার সেল ম্যাস পরবর্তীতে ভ্রূণতে তৈরি হয়। অর্থাৎ ভ্রূণ বলতে তখন তারপর আস্তে আস্তে ফিটাসে রূপ নেয়, হাত পা মস্তিষ্ক এরকম হয়। সো সুবহানাল্লাহ, এটা আসলেই খুবই চমৎকার একটা জিনিস, যেটা আসলে আমাদের এইগুলা খুব মনোযোগ এবং আগ্রহ নিয়ে পড়া উচিত। সো এখন যেটা হচ্ছে ভ্রূণতে তৈরি হওয়ার পর তারপর যে অমরার কথা বলছিলাম, প্ল্যাসেন্টা, সেই অমরা আর কি করে, অমরা হচ্ছে এমন একটা অঙ্গ যেটা জরায়ুর সাথে সেই ভ্রূণের সংস্থাপন করে। এবং মানে যখন বাচ্চার মানে এভাবে আসলে মার সাথে বাচ্চার সংস্থাপন হয় এবং যখন আর কি অনেকটা ফুসফুসের মতো কাজ করে, মাথার যে অক্সিজেন সেগুলো সব বাচ্চার মধ্যে আসে এই অমরার মাধ্যমে। আবার শিশুর যে কার্বন ডাইঅক্সাইড সেগুলো এই অমরার মাধ্যমে চলে যায় এবং আমিষ, চিনি, শর্করা এগুলো খাবার সব রক্তের মাধ্যমে অমরার হয়ে এই হচ্ছে শিশুর মধ্যে প্রবেশ করে। সো দ্যাট ওয়াজ অল। আশা করি আমার এই
ক্লাসটা আপনাদের উপকারে ছিল। সো দেখা হবে ইনশাল্লাহ এরপরে আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।